সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগত জানাচ্ছি কারিগরি ভাবনায়। আপনাদের সাথে আছি আমি মিজানুর রহমান। কারিগরি ভাবনায় আমরা কারিগরি সেক্টরের সুযোগ, সীমাবদ্ধতা ও সম্ভাবনার বিষয়ে আলাপ আলোচনা করি। তবে আমরা সবসময় প্রত্যাশা করি এই আলাপ আলোচনার ভিতরেই যেন আমাদের এই কারিগরি ভাবনা সীমাবদ্ধ না থাকে। আমরা চাই কারিগরি ভাবনায় যে আলাপ আলোচনা করা হচ্ছে সেগুলো নিয়ে কর্তৃপক্ষ, সরকার এবং সেগুলোর ব্যাপারে উদ্যোগ নিতে যেন তারা আগ্রহী হয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, কারিগরি ভাবনায় আজকে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন প্রকৌশলী মোহাম্মদ বাচ্চু মিয়া, চাকুরি ও আইন বিষয়ক সম্পাদক, আইডিইবি। আমাদের সাথে আছেন জনাব মুস্তাফিজুর রহমান খান, অধ্যক্ষ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। প্রথমেই আমরা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ জনাব মুস্তাফিজুর রহমান স্যারের কাছে আসতে চাই। স্যার, কেমন আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ। আপনাকে প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাই, আমরা জানি অনেকে নন টেক থেকে কারিগরি সেক্টরে দায়িত্ব পান, আপনিও আমরা যতদূর জানি নন টেক থেকেই ঢাকা পলিটেকনিকের অধ্যক্ষ হয়েছেন। তো টেক রিলেটেড অনেকেই মনে করেন যে যারা নন টেক থেকে পড়াশোনা করেছেন তারা আসলে এই কারিগরি সেক্টরের জন্য হুমকি স্বরূপ। এ ব্যাপারে আপনার মন্তব্য কি? আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রশ্ন করার জন্য। আমি প্রথমেই আমার সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার সাথে এখানে আছেন উপস্থিত আমাদের বাংলাদেশের অন্যতম বৃহৎ পেশাজীবী সংগঠন আইডিইবির চাকরি এবং আইন বিষয়ক সম্পাদক জনাব বাচ্চু মিয়া, ওনাকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। যে আপনার যে প্রশ্ন, এই প্রশ্নটা আসলে অনেকে হয়তো করেন, তবে এটা কিন্তু আমরা বিসিএস কারিগরি শিক্ষা ক্যাডারের একটা গ্র্যাজুয়েশন লিস্ট থাকে, সবাই মিলে সব টেক, নন টেক, নন টেক, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, যতগুলো ডিপার্টমেন্ট আছে সবগুলো মিলে একটা সামগ্রিক গ্র্যাজুয়েশন লিস্ট হয়। ওই গ্র্যাজুয়েশন লিস্ট থেকেই অ্যাজ পার সিনিয়রিটি প্রমোশন দেওয়া হয়। ওই সিনিয়রিটি লিস্টে আমাদের নন টেকে যারা থাকবেন তারা প্রমোশন পাবেন, যারা থাকবেন না তারা পাবেন না। এটাই হচ্ছে আইন। আমাদের যে চাকরিবিধিতে এইটাই আইন। আরেকটা জিনিস হচ্ছে যে নন টেক বলতে আপনি কি বোঝাচ্ছেন? বিসিএস কারিগরি শিক্ষা ক্যাডারে আপনার টেকনিক্যাল, নন টেকনিক্যাল, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ইকোনমিক্স, অ্যাকাউন্টিং, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, পাওয়ার, কম্পিউটার সব মিলে হচ্ছে বিসিএস কারিগরি শিক্ষা ক্যাডার। ওই ক্যাডারের পার্ট হিসাবে আমরা আসি। আমাদেরকে তো মানে নন টেক হিসাবে ট্রিট করার কোনো সুযোগ নাই। আমরা বিসিএস কারিগরি শিক্ষা ক্যাডারের লোক। আসলে এটা হচ্ছে কি, এখানে সাধারণত অন্যান্য ক্যাডার থেকে যারা আসেন, সাধারণ শিক্ষা থেকে বা অন্যান্য এডমিন থেকে, তাদেরকে বোঝানোর জন্য কিন্তু অকারিগরি কথাটা ইউজ করা হয়। কিন্তু এই ক্ষেত্রে অনেকেই তো তাদের সুবিধা মতে আমাদেরকেও ওই নন টেক হিসাবে ট্রিট করার এই স্কোপটা এটা তারা দেন। এই স্কোপটা তারা নিয়েই কিন্তু এই কাজটা করেন। আসলে আমরা নন টেক হইলে আমরা কারিগরির লোক, আমরা অকারিগরির লোক। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যারা একেবারে সাধারণ শিক্ষা থেকে এসেছেন তাদের জন্য কারিগরি থেকে বা অন্য কোনো থেকে, তথ্য ক্যাডার থেকে বা অন্যান্য যে ক্যাডার থেকে যারা আসেন ওনারা হচ্ছে, এবং আপনারা টেকেরই অংশ। আমরা টেকেরই অংশ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রকৌশলী বাচ্চু মিয়া, আপনার কাছে জানতে চাই যে নন টেক দায়িত্বশীলদের হাতে, উনি একটু আগে বলছিলেন যে নন টেক কারা, তো নন টেক দায়িত্বশীলদের হাতে কারিগরি সেক্টর সুরক্ষিত নয়, এ বিষয়ে আপনার মন্তব্য কি? আপনাকে অনেক ধন্যবাদ আজকের আমাকে এই ধরনের একটা প্রোগ্রামে নিমন্ত্রণ করার জন্য। আমার কিছু আগেই ঐতিহ্যবাহী ঢাকা পলিটেকনিকের অধ্যক্ষ জনাব মুস্তাফিজুর রহমান সাহেব যে কথাটা বললেন, আমি সম্পূর্ণ একমত নয়। আচ্ছা, কারণ উনি আপনাদেরকে বলল যে সে যে
কারিকুলামের উপর পড়াশোনা করেছে, যে সাবজেক্টগুলো পড়াশোনা করছে সেই সাবজেক্টগুলোই টেকনিক্যাল সাবজেক্ট। আমি মনে করি যে আপনাকে বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স আছে, তারপরে আপনাকে সমাজ কল্যাণ বা আদার্স যে কোনো সাবজেক্ট আছে, অ্যাকাউন্টিং, সেটা কোনো টেকনিক্যালের না, এটা আর সাহায্যকারী সাবজেক্ট। আচ্ছা, আপনাকে কোনো টেকনিক্যাল প্রতিষ্ঠানে, কোনো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে, এই ধরনের কোনো প্রতিষ্ঠানে আপনাকে যদি ট্রেন আপ করতে হয়, আপনাকে যদি প্রশিক্ষিত করতে হয়, আপনাকে যদি দক্ষ করতে হয়, তাহলে আপনাকে কারিগরি সাবজেক্টের উপরে আপনার জানা দরকার হবে, আপনার জানতে হবে, এবং আপনি ছাত্রছাত্রীকে প্রশিক্ষণ দিতে পারবেন। আচ্ছা, আমি মনে করি এখানে আমি মনে করি যে একটা ইলেকট্রিক্যাল সাবজেক্টে এখানে আপনার ইলেকট্রিক্যাল, আপনি ম্যাথমেটিক্স পড়ে আসছেন, ফিজিক্স পড়ে আসছেন, নো, আপনাকে টেকনিক্যালের সাথে, আমি যখন কারিগরি শিক্ষায় যখন পড়াশোনা করতেছি, তখন তারা বাস্তবে আমাকে পড়াশোনা করেছে ওই পড়াশোনার সাথে। যখন আমি ইন্টারে পড়াশোনা করেছি বা এসএসসিতে পড়াশোনা করছি, তখন আমি বুঝি নাই যে এই পড়াশোনা আমার কাজে লাগবে। যখন আমি যখন টেকনিক্যালে পড়াশোনা করছি, তখন আমার বাস্তবের সাথে মিলছে। তা আপনি সিভিল ইঞ্জিনিয়ার বলেন, সিভিল ইঞ্জিনিয়ারের কী কাজ? সে টেকনিক্যাল একটা বিষয়। আপনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আপনি টেকনিক্যাল একটা বিষয়। ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স যে ইঞ্জিনিয়ার, ট্রিপলি, তাহলে আপনাকে সবটাই আপনাকে টেকনিক্যাল বিষয় বসে। আমাকে যদি দক্ষ টিচার দিয়ে আমার যদি পরিচালনা করতে হয় টেকনিক্যাল এডুকেশনের কোনো প্রতিষ্ঠানে, তাহলে আমার টেকনিক্যাল বিষয় অবশ্যই আমার দক্ষ হতে হবে, জানতে হবে। এই জন্যই তারা নন টেকনিক্যাল যারা, তারা ওই বিষয় ওই 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 প্রতিষ্ঠানে তারা ভালো বিষয় কোনো আউটপুট দিতে পারে না। আপনি কি বলতে চাচ্ছেন যে ওনারা যেহেতু টেকনিক্যাল বা বাস্তব ভিত্তিক শিক্ষা অর্জন করেন নাই, বা ওই পড়াশোনাটা তারা করেন নাই দেখেই তাদের কাছে অবশ্যই আপনি সরকার যদি তাদের এটা প্ল্যানের মধ্যে আনতে হবে যে আমাকে এই প্রতিষ্ঠানে আমার দক্ষ কারিগরি, যারা দক্ষ টেকনিক্যাল বিষয় জানে, সে বিস ইঞ্জিনিয়ার হতে পারে, জানে বুয়েট, আবার পলিটেকনিকের ব্যাপারে যে টিচাররা আছে, এরাই ওই 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 প্রতিষ্ঠানে তারা ওই ব্যাপারে ওই বিষয় ওই দক্ষ, মানে প্রশিক্ষণপ্রাপ্ত অথবা দক্ষ, মানে আপনার শিক্ষায় শিক্ষিত করতে পারবে। মানে আপনারা চান যে যারা পলিটেকনিক থেকে পড়ে তারাই পলিটেকনিকের দায়িত্বে আসুক? আমি পলিটেকনিক না, সেখান থেকে উপর থেকেও আসতে পারবে, কিন্তু তারা টেকনিক্যালের উপরে যারা প্রশিক্ষণপ্রাপ্ত পড়াশোনা করেছে, সেখানে বুয়েট থেকে আসতে পারবে, ডোয়েট থেকে আসতে পারবে, আর আপনার মানে কোর্ট থেকে চোর থেকে আসতে পারবে। পলিটেকনিক থেকে সে যদি মানে মানে ওইখানে দক্ষ হয় প্রশিক্ষণ টিচারের ক্ষেত্রে, হয়তো আসতে পারে, অন্যথায় তাদের দ্বারা ফলপ্রসূ হবে না। অন্যথায় জেনারেল দিয়ে কোনো ফলপ্রসূ হবে না। জি, অসংখ্য ধন্যবাদ। পড়াশোনার পাশাপাশি আমরা আপনার অনেক উদ্যোগের ব্যাপারে জানি, শিক্ষার্থীরা যেন শিল্প সাহিত্যে আগ্রহী হয়, এ ব্যাপারে আপনি অনেক উদ্যোগ নিয়েছেন। আপনি কি চান পলিটেকনিকের শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ার না হয়ে শিল্পী সাহিত্যিক হোক? ধন্যবাদ আপনাকে। বাচ্চু ভাই যে কথাগুলো আগে বলে গেছেন, এগুলো আর একটু আমার ক্লিয়ার করতে হয়। যে উনি তো বলছেন যে নন টেক থেকে মানে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের যদি কেউ প্রদান হয়, তাহলে এটা সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব নয়। এটা সত্য না, এটা সত্য না। এই কারণে উনি যা বললেন যে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর জনক। ইঞ্জিনিয়ারিং সৃষ্টি হচ্ছে ম্যাথ এবং ফিজিক্স থেকে, কেমিস্ট্রি থেকে। সুতরাং ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি বা নন টেকের লোকরা মানে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটগুলো চালাইলে ভালো চলবে না। আপনি এখন বাংলাদেশে আপনি করে দেখেন যে পলিটেকনিকগুলোতে কারা আছে, মানে পলিটেকনিকগুলোতে বেশ কিছু পলিটেকনিক ইনস্টিটিউটে নন টেকের প্রিন্সিপাল আছে, যে ওইগুলা কি ভালো চলছে না খারাপ চলছে। আর প্রিন্সিপাল হচ্ছে সম্পূর্ণরূপে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট, সম্পূর্ণরূপে প্রশাসনিক পদ। প্রিন্সিপাল তো ক্লাস নেওয়ার জন্য যান না। আর উনি যে বললেন যে এই মানে
ডিপার্টমেন্টের সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, পাওয়ার বা কম্পিউটার বা অন্যান্য ডিপার্টমেন্ট, উনি যে লোক যিনি কম্পিউটারের মানে প্রিন্সিপাল কম্পিউটার ডিপার্টমেন্ট থেকে আসছেন, উনি তো ইলেকট্রিক্যালের জন্য বা সিভিলের জন্য বা ফিজিক্সের জন্য উনি নন টেক। আবার যিনি মানে সিভিলের, উনি ইলেকট্রিকের জন্য নন টেক, তাই না? হ্যাঁ, তো সুতরাং আসলে মানে ওই ধারণাই ঠিক না, ওইটা একটা সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থেকে এই কথাটা বলা হয়। এটা সবাই মিলেই একটা সুন্দর প্রতিষ্ঠান গড়ে ওঠে। আর সরকার নিয়োগ বিধি মানে তে যেটা রেখেছেন, এটা তো মানে উচ্চ পর্যায়ের মানে বিভিন্ন পর্যায়ে ফিজিবিলিটি স্টাডি করে এবং এটা সব কিছু সব দিক চিন্তা ভাবনা করে এটা রেখেছে, তাই না? জি, এবার আমরা আমাদের প্রশ্নে যাই। আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি কি আপনার শিক্ষার্থীদের শিল্পী সাহিত্যিক বানাতে চাচ্ছেন কিনা? না, শিল্পী সাহিত্যিক যদি হয় সমস্যা কি? ইঞ্জিনিয়ার হইলে শিল্পী সাহিত্যিক হইতে পারবে না এমন কোনো আছে? যেমন আমাদের আছেন একজন হানিফ সংকেত, আমাদের সম্ভবত উনি কাপ্তাই পয়েটিক স্টুডেন্ট ছিলেন, তো উনি জাতীয় পর্যায়ের একজন সাংস্কৃতিক পার্সোনালিটি, তাই না? তো সুতরাং ওনার মতো যদি কেউ হয়, আমরা যদি পিক করে, আবার কাজ হচ্ছে প্রিন্সিপালের কাজ হচ্ছে, প্রশাসনের কাজ হচ্ছে মানে মেরিট হান্ডিং, মেধাগুলাকে কোথায় আছে, কে কোন দিকে যেতে চায়, ওই রাস্তাটা শুধু আমরা ইয়া করি। শুধু ইঞ্জিনিয়ার হবে, ইঞ্জিনিয়ার হোক, পাশাপাশি আপনার মানে সাংস্কৃতিক অঙ্গনে বা অন্যান্য ক্রীড়া অঙ্গনে যদি মানে পদচারণা কেউ করতে চায়, রাজনৈতিক অঙ্গনে পদচারণা করতে চায়, তাহলে আমরা এটা ইয়া করবো, আমরা এটাকে আমরা তার রাস্তাগুলা খুলে দিচ্ছি, যেন সকল দিকে তার পদচারণার মানে একটা উন্মুক্ত বিচরণ তার থাকে। এবং এখান থেকে হয়তো আমাদের আগামী দিনে কোনো নেতা, কোনো বড় কোনো শিল্পী সাহিত্যিক, মানে বড়, আপনাকে ইঞ্জিনিয়ার হইতে হইলেও আপনাকে প্রকৃত অর্থে একজন ইঞ্জিনিয়ার, দক্ষ একজন ইঞ্জিনিয়ার হইলেও আপনাকে নন টেকের যে বিষয়গুলো, এগুলোতে আপনাকে পূর্ণাঙ্গ জ্ঞানের অধিকারী হইতে হবে এবং আপনাকে মানে প্রকৃত অর্থে মানুষ হইতে হলে সাংস্কৃতিক অঙ্গনে আপনাকে পদচারণা থাকতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ। জি, প্রকৌশলী বাচ্চু মিয়া, কারিগরি শিক্ষায় বাংলাদেশের প্রেক্ষাপটে ওয়ান চ্যানেল এডুকেশন সিস্টেম যদি চালু করা হয়, বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে কি কি পরিবর্তন আসতে পারে? আপনি একটা ভালো প্রশ্ন করেছেন। ওয়ান চ্যানেল এডুকেশনটা হলো এমনই একটা শিক্ষা, আগামীতে যদি এটা চালু করে, বাংলাদেশের সকল ছাত্রছাত্রী কোনো নন টেকে আর থাকবেন না। তখন একটা টেকনিক্যাল বা একটা কারিগরি শিক্ষার উপরে তারা অবস্থানে চলে যাবে, একটা ধারায় চলে আসবে, ধারে চলে যাবে। আপনি দেখেন, যেমন আমি পঞ্চম শ্রেণী পাশ করার পর ষষ্ঠ শ্রেণী থেকেই আমাকে কারিগরি ছোটো করে আস্তে 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 আমাকে যদি মানে আমাকে যদি এই শিক্ষার কিছু একটা সাবজেক্ট থাকে কম, যেমন আমাদের যেমন আগে কিন্তু কম্পিউটারে ছিল না, এখন কিন্তু সব ছাত্রছাত্রীরা কম্পিউটারের উপরেই থাকে। তাহলে আমাদের এখানে দেখতেছি, যদি আপনি কারিগরি শিক্ষার পাশাপাশি মানে আমাদের যে পাঠ্যপুস্তক আছে, পাঠ্যক্রম আছে, সেই পাঠ্যক্রমের যে নির্দিষ্ট সিলেবাস আছে, সেই সিলেবাসের সাথে কারিগরি কিছু মানে সাবজেক্ট ওখানে যুক্ত করা হবে। এবং আপনি দেখেন, যখন এসএসসি পাস করার পরে তারা কেউ যদি আপনার কারিগরি শিক্ষায়, যেমন কেউ যদি পলিটেকনিকে যায়, এসএসসির পরে যদি অন্য কোনো কারিগরি যায় বা আদার্স যদি কোনো জেনারেল লাইন যায়, তাই সেখানেও জেনারেল লাইনে গেলেও সেখানে আপনার কিন্তু আপনার টেকনিক্যাল কারিগরি সাবজেক্ট তাদেরও থাকবেন। এরপরে আপনি যখন আপনি মনে করেন ইন্টার পাস করে আপনি যদি কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে যান, তা সেখানেও আপনার দেখবেন যে আপনাকে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করাচ্ছে। তাহলে আপনাকে
আপনি যদি মনে করেন, আমি ডিপ্লোমার কথাই বললাম, ডিপ্লোমা পাশ করার পর যদি আপনি ওই পর্যন্তই সীমাবদ্ধ রাখেন, তাহলে আপনি ডিপ্লোমার চাকরিতে যোগ্য। আপনি যদি এরপরে আপনি যদি ডিগ্রিতে মানে বিএসসি ইঞ্জিনিয়ারিং বা ডিগ্রি ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যান বা আদার্সে যান, আপনি যদি তখন আপনাকে কি করবে, আপনাকে আপনি উপরের চাকরিগুলায় আপনি হবেন, মানে যোগ্য হবেন। এই অন চ্যালেঞ্জ এডুকেশন হলে আমাদের দেশের সকল স্তরের কারিগরি শিক্ষায় শিক্ষিত হবে। পাশাপাশি আপনি দেখেন যে বহির্বিশ্বে যে দেশ যত উন্নত হয়েছে, ওই দেশ যত কারিগরিতে ভালো করে। মানে আপনার স্বয়ংসম্পন্ন হয়েছে, সেখানে অন চ্যালেঞ্জ এডুকেশনই তাদেরকে মানে পড়ানো হচ্ছে। আপনি চীনের কথা বলেন, চায়নাতে অন চ্যালেঞ্জ এডুকেশন। আমাদের যে এখানে যে আমাদের দেশের ডাক্তার আছেন, তাদেরও যদি কারিগরি শিক্ষায় কিছু মানে তারা শিক্ষিত থাকে, তা আপনি দেখবেন যে তার ল্যাব, তার টেস্ট, সে কিন্তু ওই বিষয়ে দক্ষ হবেন। এখন সে ডাক্তার হইতে পারে, সে কিন্তু একটা টেস্টে তার ওই যে টেকনিশিয়ানের উপর সে নির্ভরশীল হয়। তাহলে এখানে আমাদেরই একটা ব্যর্থ। আমি মনে করি যে যদি কোথাও কোনো দেশ যদি উন্নত হয়, দেশে যদি রেভিনিউ যদি আর্ন করতে হয়, জাতির কাছে যদি মাথা উঁচু করতে হয়, ওই দেশে অন চ্যানেল এডুকেশনের বিকল্প কিছু নাই। তার মানে আপনি বলতে চাচ্ছেন যদি ওয়ান চ্যানেল এডুকেশন সিস্টেম চালু করা হয়, প্রত্যেকেই কারিগরি শিক্ষার আওতায় চলে আসবে? হ্যাঁ, অবশ্যই আসবে, কারণ সে তো আপনাকে কারিগরি শিক্ষায় কিছু দক্ষ, তখন তো সে দক্ষ। জি এখন কারিগরি শিক্ষা ছাড়া তো কেউ আগাতে পারতেছে না। জি। আপনি দেখেন একজন ডাক্তার, সে টেস্ট ছাড়া কোনো আপনাকে প্রেসক্রিপশন করতে পারতেছে না, তাহলে সেখানেও তো কারিগরি একটা ব্যাপার আছে। সে আপনার মানে ব্লাডটা আপনার টেস্ট করতেছে, সেখানে একটা ব্যাপার আছে। আপনাকে মানে প্রেশার মাপতেছে, সেখানেও তো একটা কারিগরি একটা ব্যাপার আছে। আপনাকে বাস্তবভিত্তি যদি কোনো কিছু যদি করতে হয়, তাই সেখানে কারিগরির কোনো বিকল্প নাই। জি, ধন্যবাদ। আমরা আসলে আপনার প্রতিষ্ঠান, যেহেতু আপনি একটা প্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং প্রতিষ্ঠান হেড, সেই জায়গা থেকে আপনাকে প্রতিষ্ঠান রিলেটেডই প্রশ্নগুলো আপাতত করতে চাই। অনেকে বলেন যে আপনার আমলে ঢাকা পলিটেকনিকের সবচেয়ে জাঁকজমকপূর্ণ নবীনবরণ হয়েছে। আসলে এই জাঁকজমকপূর্ণ নবীনবরণের পেছনের রহস্য কি? না, এটা তো আমাদের নিয়মিত দায়িত্ব। প্রিন্সিপাল হিসাবে, প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে আমাদের উচিত ছাত্রদের মেধা বিকাশের ক্ষেত্রগুলোকে উন্মুক্ত করা এবং একটা বৃহত্তর পরিসরে, বৃহত্তর অঙ্গনে যেন তারা কথা বলতে পারে, চিন্তা করতে পারে এবং মানে ছেলেদের ভিতরে ক্রিয়েটিভিটি সৃষ্টি করা। ক্রিয়েটিভিটি সৃষ্টি করাই শিক্ষকদের প্রধান কাজ। আমরা একটা বৃহত্তর অঙ্গনে একটা বড় ধরনের অনুষ্ঠান আয়োজন করলাম। এই অনুষ্ঠানে ছেলেরা পার্টিসিপেট করছে, তারা বক্তব্য রাখছে, বিভিন্ন ধরনের বিষয়ের উপর আলোচনা হয়েছে। এতে ওদের মানে মনোজগতে প্রথমেই একটা কথা আছে যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। তো প্রথম যারা 14 বছর বয়সে যারা প্রতিষ্ঠানে আসলো, তাদের যে প্রথম যে ইমপ্রেশনটা প্রতিষ্ঠানের প্রতি, এটা একটা মানে সম্মানজনক পর্যায়ে যাতে উন্নীত হয়, তা তারা যেন একটা তৃপ্তি পায়, এটা যদি আমাদের শিক্ষার্থীদের মানসিক শান্তি এবং ক্রিয়েটিভিটি তৈরির জন্যই আপনারা এই যেন তারা ভাবতে পারে যে আমরা একটা ভালো প্রতিষ্ঠানে ভর্তির জন্য এসেছি এবং ভর্তি হয়েছি এবং এখান থেকে আমরা একটা ভালো কিছু আমরা প্রত্যাশা করি। মানে শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহী করার জন্য, অনুপ্রাণিত করার জন্য। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা জানি যে কারিগরি সেক্টরের জন্য আপনারা পূর্বে অনেক আন্দোলন সংগ্রাম করেছেন, তো সামনে কি কোনো আন্দোলন সংগ্রামের আপনাদের পরিকল্পনা আছে কিনা, বা আপনারা বাবার মাঠে নামবেন কিনা? আপনাকে ধন্যবাদ। কোনো জাতি, কোনো গোষ্ঠী, কোনো পেশা আপনি যদি কোনো হেয় করে দেখেন,
আপনি যদি তাকে ছোট ভাবেন, তার অস্তিত্ব রক্ষার্থে জি সে তার সর্বস্ব সম্বল অবলম্বন করবে। আমি মনে করি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যে মর্যাদা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দিয়েছেন, দিয়ে গেছেন, পরবর্তীতে 94-তে তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া গেজেটেড করেছেন। এখন যদি কোনো গোষ্ঠী বা কোনো ষড়যন্ত্র, কোনো দুষ্টি চক্র তাদেরকে হেয়পূর্ণ করে বা অসম্মানভাবে দেখে, তাহলে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা বসে থাকবে না, তাদের অস্তিত্বের রক্ষার্থে তারা সর্বোচ্চ আন্দোলন সংগ্রাম করবে। আপনি হয়তো দেখেছেন যে অতীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা তাদের সর্বোচ্চ তাদের সম্মান বা যাই বলেন, তারা আন্দোলনের মাধ্যমে অধিকার প্রতিষ্ঠা করেছে। জি তো আগামীতে যদি এই ধরনের কোনো কিছু হয়, তাদের অধিকার রক্ষার্থে তারা তাদের শেষ রক্তবিন্দু হলো তারা দিয়েও তার অস্তিত্ব রাখবেন। আপনাকে আরও একটা কথা বলি, জুলাই যে গণ আন্দোলন হয়েছে, সেখানে এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আপনি ঢাকা ইউনিভার্সিটিতে দেখবেন যে একজনও শহীদ হয় নাই। আপনার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমি মনে করি যে 100-এর উপরে শহীদ হয়েছে। 71 স্বাধীনতায় ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা শহীদ হয়েছে। আমি মনে করি যে এই জুলাইয়ের আন্দোলনে বাংলাদেশে আমি একজন বিসি ইঞ্জিনিয়ার দেখি নাই যে তারা শহীদ হয়েছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সত্যি সত্যি শহীদ হয়েছে। তাদের অধিকারার্থে, তাদের অস্তিত্ব টিকানোর জন্য তারা তাদের মানে সম্মানের মানে আপনাদের জন্য যদি কোনো আঘাত লাগে আপনারা সেই তারা অনুযায়ী আন্দোলন সেটা করবেন। জি। এবং তাদের যে মনে করেন যে 10ম গ্রেট গ্রেড, সেই 10ম গ্রেড তাদের তো মীমাংসিত একটা কোঠা। সেই কোঠায় যদি কোথাও কেউ যদি 9ম থেকে নিচের দিকে আসতে চায়, সেটা একটা লজ্জাকারক। তার অস্তিত্ব রাখার জন্য তাদের কোঠা, তাদের মানে মানে অধিকার, তাদের ন্যায্য দাবি, তার মানে পরিচয়, সেটা তো তার রাখার সর্বোচ্চ মানে তাদের চেষ্টা অধিকার করবে। আদায়ের জন্য তারা দরকার হলে আবারও মাঠে নামবে। আবারও নামবে। ধন্যবাদ। ডিপ্লোমা শেষ করার পর অনেক শিক্ষার্থী ডিপ্লোমা শেষ করা মাত্র চাকরি পেয়ে যান, আবার অনেকে ডিপ্লোমা শেষ করার পর বছরের পর বছর বেকার থেকে যান। তো দুজনেই ডিপ্লোমা শেষ করেছে, দুজনেরই ডিপ্লোমা সার্টিফিকেট আছে, একজন চাকরি পেলেও একজন বছরের পর বছর বেকার। আসলে এক্ষেত্রে প্রধান সমস্যাটা কি এবং এই সমস্যার সমাধানের জন্য আপনাদের কোনো পরিকল্পনা রয়েছে কিনা? দেখুন, একটা ছেলে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স সুচারুরূপে সম্পন্ন করার পর তার বেকার থাকার কোনো সুযোগ নাই। তার দেশ বিদেশ বা মিনিমাম সে এন্টারপ্রিনার হবে। কিন্তু আমাদের এই ক্ষেত্রে হচ্ছে কি, আমাদের ছেলেদের যে প্রপারলি যে প্র্যাকটিক্যালগুলা করানোর কথা, এগুলা আমাদের টিচাররা অনেক ক্ষেত্রেই করতে সক্ষম হন না। এই দায় যে সম্পূর্ণ আমাদের টিচারদের তা কিন্তু না। আমাদের এক সময় সিট ছিল 30টা, প্রত্যেক ডিপার্টমেন্টে ঢাকাপুরিতে 30টা সিট ছিল, বাচ্চা ভাই জানবেন। তে 30টার ভিতরে এর পরে করা হলো 40টা, 50টা, ইভেন 60টা পর্যন্ত এক সময় করা হয়। এনরোলমেন্ট বৃদ্ধির নামে, কারিগরি শিক্ষার হার বৃদ্ধির নামে আপনার এই কাজটা করানো হয়েছে। যার ফলে একই ল্যাবে যে ল্যাবটা মানে ডেকোরেট করা হয়েছে, ইকুইপড
করা হয়েছে 30 জনের জন্য। এখানে যদি আপনি 50 জনের ক্লাস করতে চান তখন কিন্তু এটা আর হবে না। এই প্র্যাকটিক্যালটা আর প্রপারলি করানো সম্ভব হবে না। এই সম্ভব না হওয়ার জন্যই আপনার এই ছাত্ররা যে প্রপারলি যে মানে দক্ষ হয়ে উঠবে, এটা হয়ে উঠতেছে না। আর একটা কথা যে আমাদের শিক্ষকদেরও দক্ষতার অভাব আছে, সমস্যা আছে। তবে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় 24-এর গণ আন্দোলনে মহান শহীদদের রক্তের বিনিময়ে যে নতুন সরকার আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রা শুরু হয়েছে, তারা কিন্তু এই কারিগরি শিক্ষার উপরে অত্যন্ত জোর দিয়ে বাজেটে কারিগরি শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে। তবে লক্ষ্য রাখতে হবে যে কারিগরি শিক্ষার নামে যেন অপ্রয়োজনীয় প্রজেক্টগুলা গ্রহণ করা না হয়। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। আর একটা প্রশ্ন কি বলেন শেষে? মানে এই যে একজন চাকরি পেলো একজন পেলো না, এই ব্যাপারে আপনাদের কোনো পরিকল্পনা রয়েছে কি? প্ল্যান আমাদের আছে। আমরা আমাদের ক্লাসগুলা, আমাদের প্র্যাকটিক্যালগুলা যথাযথভাবে করার জন্য আমাদের জাপান থেকে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে আমাদের উন্নত মানের যন্ত্রপাতি আসতেছে। আমাদের টিচারদেরকে ট্রেন আপ করার জন্য বিভিন্ন প্রজেক্ট চালু আছে। এবং আমরা যারা অধ্যক্ষগণ আছি, মোটামুটি এখন সারা বাংলাদেশেই 53টা পলিটেকনিক ইনস্টিটিউটের সকল অধ্যক্ষরাই অত্যন্ত সচেতন যেন প্র্যাকটিক্যালগুলা সুচারুরূপে সম্পন্ন করা হয় এবং প্রপারলি প্রত্যেকটা ছাত্রকে তারপর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সিলেবাসের পরিপূর্ণ জ্ঞান তাকে দেওয়া যায়। জি, ধন্যবাদ। যারা টেকনিক্যাল বা ডিপ্লোমা কারিগরি শিক্ষায় শিক্ষিত, কিন্তু আমরা কিছুক্ষণ আগে স্যারকে জিজ্ঞেস করলাম যে অনেকে বেকার থেকে যান, এই বেকারদের কিভাবে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়া যায়? আপনাকে ধন্যবাদ। একটু আগেই অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান ভাই যে কথাটা বললেন, আমি তার সাথেই একমত। আপনাকে এর পূর্ব এই প্রশ্নটার কথা বলছি। চাকরি এমন একটা বিষয়, আপনাকে যে চাকরি করতে হবে এই আমি মনে করি যে এটা কোনো বিষয় না। কারণ আপনাকে যদি আপনি দক্ষ একজন কারিগর হিসাবে, দক্ষ একজন মানে আপনার টেকনিক্যাল পেশায় শিক্ষিত হন, তাহলে আপনি সরকারি চাকরি সবাই যে পাবে তা কথা না। আপনি যারা সরকারি চাকরি পাবে, যারা আমাদের দেশের যে বাইরের কোম্পানিগুলোয় বা ভালো প্রতিষ্ঠানে চাকরি পাবে, ঠিক আছে, কিন্তু আপনাকে যদি আপনি দক্ষ কারিগর হিসাবে আপনি যদি শিক্ষিত হন, তাহলে আপনার চাকরি বিদেশে এই দেশের চেয়ে 5 থেকে 10 গুণের বেশি চাকরি মানে আর্ন করতে পারবেন। আপনি যদি ছোট কলকারখানা করেন, তাহলে আপনি আরো কিছু দক্ষ শ্রমিকের কর্মসংস্থান করতে পারবেন। তা আমি মনে করি যে আপনাকে শুরুতেই আমাদের গলদ, আপনার শুরুতেই আমরা যখন পড়াশোনা করি আপনাকে দক্ষ মানে কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে হবে। কারণ আপনি পড়াশোনা করতেছেন কারিগর টেকনিক্যাল বিষয়, আপনাকে ওই বিষয় আপনাকে পাঠ্যপুস্তকের সাথে, ল্যাবের সাথে, শিক্ষার সাথে সুশিক্ষিত হইতে হবে। তাহলেই আপনি জাতির জন্য গর্ব। আমি মনে করি আপনি যদি একটা বিষয় কম বোঝেন, আপনাকে বারবার সেই শিক্ষায় আপনাকে যতক্ষণ পর্যন্ত বুঝবেন না ততক্ষণ পর্যন্ত প্রশিক্ষণ নেওয়া উচিত। আপনি পাস করছেন, আপনার ওই বিষয়টা কিছু ভুলে গেছেন, তা বাংলাদেশে আমাদের সরকার, বর্তমান সরকার
ওই বিষয়ের উপরে শর্ট কোর্সের ব্যবস্থা করতেছেন, তাহলে আপনাকে আবার রিভিউ করা হবে, আপনাকে আবার প্রশিক্ষণ দেওয়া হবে, আপনি দক্ষ শিক্ষায় প্রাপ্ত হবেন, মানে বিভিন্ন ধরনের কোর্সের মাধ্যমে তাদের আবার উদ্যোক্তা তৈরি করা। হবে। আবার এখানে যে আপনি অধ্যক্ষ মোস্তাফিজ ভাই বলেছেন যে আইডিবি বৃহৎ, আইডিবিও এই টেকনিক্যাল যারা পড়াশোনা করেছেন তাদেরকে স্বল্পমেয়াদী, এটা 3 মাসের হইতে পারে, 6 মাসের হইতে পারে, টেকনিক্যালের উপরে প্রশিক্ষণ দিচ্ছেন। এই তখন সেই প্রশিক্ষণটা বাস্তবের সাথে তারা আধুনিকতার সাথে, সেটা ডিজিটাল হতে পারে, অ্যানালগও হতে পারে, আপনাকে বাস্তবে আবার নিচ্ছেন। অনেক ঢাকাতে আমি মনে করি যে বাংলাদেশে ঢাকাতে অনেক মানে আপনার যে শর্ট কোর্সের টেকনিক্যাল এডুকেশনের শিক্ষা প্রতিষ্ঠান আছে, তারাও এবার শর্ট কোর্সে ভালো কিছু শেখাচ্ছে। তা আপনাকে কি করতে হবে, আপনি পড়াশোনা শেষে পুনরায় আবার বাস্তবের সাথে প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে আপনি জীবন যুদ্ধে আপনি অংশগ্রহণ করেন, তাহলে আপনাকে আর পিছনে তাকাতে হবে না। জি, ধন্যবাদ। আপনি অনেকদিন থেকেই কারিগরি সেক্টর ও শিক্ষার্থীদের নিয়ে কাজ করছেন। বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলমান কারিকুলাম কতটা যৌক্তিক এবং এই কারিকুলাম সংস্কারের কোনো প্রয়োজন আছে কিনা? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি একসময় কিন্তু ছিলাম বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কারিকুলাম স্পেশালিস্ট ডিপ্লোমা ছিলাম। আমি প্রায় 2.5 বছর কাজ করেছি এবং আমার মনে হয় অত্যন্ত সফলতার সাথে আমি 2016 যে প্রবিধান, ওটা আমার হাত দেওয়া হওয়া। এবার তো একবার বললেন যে নন টেকের লোকরা করতে পারে না, 2016 প্রবিধান পুরাটা আমার হাত দেওয়া হওয়া। আমি কিন্তু নন টেকের লোক। তাই আসলে ব্যাপারটা হচ্ছে, আমি কাজ থেকে যা জেনেছি, যতটুকু আমি করছি, আমাদের কারিকুলাম অত্যন্ত রিচ। কারিকুলাম তো চেঞ্জ হইতেই পারে, এটা আপনার পৃথিবীর সব কিছুই তো পরিবর্তনশীল। সুতরাং মানে 1 বছর 2 বছর 3 বছর অন্তর এটা চেঞ্জ হবেই, যখন যেটা চেঞ্জ করার প্রয়োজন। কিন্তু চেঞ্জের নামে যেন মানে অপ্রাসঙ্গিক কিছু করে ফেলা না হয়, কারণ অতীতে কারিকুলাম চেঞ্জের নামে অপ্রাসঙ্গিক অনেক কিছুই করা হয়েছে, পরবর্তী সময় আবার এগুলা সংশোধন করা লাগছে। এতে ছাত্ররা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে, ওই পরিবারগুলা ক্ষতিগ্রস্ত হয়েছে। যেন এই কাজটা না হয়, সব সময় কারিকুলাম চেঞ্জ করার আগে একটা ফিজিবিলিটি স্টাডি করার প্রয়োজন, একটা রিসার্চ করা প্রয়োজন। কিন্তু মানে আমাদের এখানে কি হয়, মানে রিসার্চ মানে প্রপার রিসার্চ ছাড়াই কারিকুলামগুলা চেঞ্জ করা হয়ে থাকে অনেক ক্ষেত্রেই। সুতরাং আমাদের বর্তমান যে কারিকুলাম আছে, এটা যদি ব্যাপারটা হচ্ছে কারিকুলামের প্রবলেম নাই, প্রবলেম হচ্ছে ইমপ্লিমেন্টেশন। এটা যেটা আছে এটা যদি আপনি ইমপ্লিমেন্ট করেন প্রপারলি, তাহলেই হবে। যে কারিকুলামটা আমাদের সিলেবাসটা বিদ্যমান আছে, আপনি এটা ইমপ্লিমেন্ট করেন না, এটা তো ইমপ্লিমেন্ট হচ্ছে না। হ্যাঁ, মানে এটা ইমপ্লিমেন্ট হচ্ছে না। প্রপার যে এডুকেশন ছাত্র মানে ছেলেমেয়েদেরকে দেওয়ার কথা, প্রপারলি দেওয়া হচ্ছে না। প্রপারলি আমাদের বিভিন্ন সীমাবদ্ধতার জন্য এটা দেওয়া যাচ্ছে না। ওইটা দেওয়ার মানে জন্য আপনার মনিটরিং এবং প্রপারলি ইমপ্লিমেন্ট করেন, সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর চেঞ্জ যেটা বলে, তো চেঞ্জ তো আসবেই, 3 বছর 4 বছর পর তো কারিকুলাম চেঞ্জ হয়ই। তবে আমার এখানে ভিন্নমত আছে যে কারিকুলাম চেঞ্জ করার আগে দক্ষ একদল কর্মী যেন শিক্ষকদের, মেধাবী শিক্ষকদেরকে নিয়ে বিভিন্ন রাষ্ট্রে ট্রেন আপ করায়, যেন প্রত্যেক ডিপার্টমেন্টের অন্তত 10 থেকে 15 জন শিক্ষককে ট্রেন আপ করায় যদি কারিকুলামটা করা হয়, তাহলে আমার মনে হয় যে এটা আরো গ্রহণযোগ্য হবে, কার্যকর হবে। অসংখ্য ধন্যবাদ।
আমরা একেবারে আমাদের আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে সর্বশেষ একটি প্রশ্ন করতে চাই। আমরা জানি যে আইডিবির আপনি চাকরি ও আইন বিষয়ক সম্পাদক, তো আইডিবিতে এবার আপনি সহসভাপতি পদে নির্বাচন করছেন। আপনি নিশ্চয়ই ভালো কিছু করেছেন এবং আশাবাদী দেখেই আপনি চাকরি ও আইন বিষয়ক সম্পাদক থেকে সহসভাপতি পদে নির্বাচন করছেন। তো আপনি এবং আপনার প্যানেল যদি আইডিবিতে জয়ী হতে পারেন, তো আপনার এই ডিপ্লোমা শিক্ষার্থীদের ব্যাপারে কোনো পরিকল্পনা রয়েছে কিনা, আপনাদের প্যানেল এবং আপনার? আপনাকে ধন্যবাদ। কোনো সরকার যখন তারা নির্বাচনে আগে মনে করেন যে তারা বিএনপির হোক আদার্স হোক, তারা নির্বাচনী একটা মানে ইস্তেহার। ইস্তেহার যে দেয়। জি। তা আমি মনে করি আমি এর আগে যে আপনি বললেন যে চাকরি ও আইন বিষয়, হ্যাঁ ছিলাম। এখন আমি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নির্বাচন করতেছি। তা আমাদের যদি প্যানেল পাস হয়, তা আমরা যে আপনি যে বললেন যে আমাদের অধ্যক্ষ সাহেবও বললেন যে আমি যে পাঠ্যপুস্তক বা কারিগরম যে শিক্ষাটা শিখাচ্ছি সেইটা বাস্তবের সাথে যাতে শিক্ষার ব্যবস্থা করা হয়। জি। আমরা বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ডের যে চেয়ারম্যান সাহেব আছেন, ওনার কাছে সেভারাল টাইম যাব, শিক্ষামন্ত্রীর কাছে যাব, এবং আমরা যাতে করে এবং বাস্তবের সাথে শিক্ষায় কোনো গরমিল না থাকে এবং বাস্তবের সাথে যদি শিক্ষা যদি অগ্রসর হয়, তাই আমাদের চাকরির ক্ষেত্রে তার ছাত্ররা কোনো বাধা পাবে না। এটাই আমাদের বড় ডিপ্লোমাদের উন্নয়নের স্বার্থে। পাশাপাশি আমরা শর্ট কোর্সের জন্য যাতে বিদেশে যাদের চাকরির বয়স চলে গেছে তারা যেন বিদেশে গিয়ে ভালো কিছু করতে পারে, তারা জানি ভালো কিছু করতে পারলেই তার পরিবার পরবর্তীতে দেশের পরবর্তীতে মানে আপনার জাতির তখন উন্নয়ন হয়। আমরা মনে করব যে আমরা এই ধরনের প্রশিক্ষণ দেব যাতে করে এই লোকগুলা দক্ষ শ্রমিক হিসাবে বিদেশে গমন করতে পারে এবং আমাদের দেশের বেকারত্ব দূর হবে, রেভিডেন্সও আর্ন হবে, আমাদের যে আশা, আমাদের যে পরিকল্পনা সেটা বাস্তবিত হবে। জি, অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা এতক্ষণ কারিগরি ভাবনায় ছিলেন। আমাদের সাথে আজকে অতিথি হিসাবে যুক্ত হয়েছিলেন আইডিবির চাকরি ও আইন বিষয়ক সম্পাদক প্রকৌশলী বাচ্চু মিয়া, এবং একই সাথে আমাদের সাথে ছিলেন জনাব মুস্তাফিজুর রহমান খান, অধ্যক্ষ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আমরা কারিগরি শিক্ষার উন্নয়ন এবং কারিগরি শিক্ষা এবং শিক্ষার্থীদের নিয়ে আলাপ আলোচনা করলাম। তবে শুধু আলাপ আলোচনায় সীমাবদ্ধ থাকলে এর কোনো ফলপ্রসূ ফলাফল পাওয়া যাবে না। আমরা চাই এই আলাপ আলোচনা থেকে কর্তৃপক্ষ যেন যথাযথ উদ্যোগ নিতে আগ্রহী হয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো পর্বে নতুন অতিথির সাথে। আল্লাহ হাফেজ।